গত পার্টে আমরা দেখেছিলাম সুন্দর আর লীলার প্রেমের সম্পর্কটা ধীরে ধীরে কিভাবে গভীর হয়, কিন্তু সুন্দর হিন্দু আর লীলা খ্রিস্টান থাকায় তাদের পরিবারকে মানাতে যে এক ভুয়া কাহিনী বানায়, এই সম্পর্কে আমরা গত পার্টে জেনেছি। আজ চলুন দেখে আসি আদেও লীলার এই ভুয়া প্রেগনেন্সি আর সুন্দরের ভুয়া রিপোর্ট কি কাজে আসবে নাকি সত্যিটা বেরিয়ে আসবে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। তো এরপরের সিনে আমরা দেখতে পাই এরা দুজন ইন্ডিয়াতে চলে এসেছে। লীলা, মনে রেখো তুমি কিন্তু এখন প্রেগনেন্ট, আর আমি এটা রাখো। আমাদের পরিবারের সবাই হয়তো বাইরে অপেক্ষা করছে, মনে আছে তো কিভাবে রিয়েক্ট করতে হবে? লীলা বলে, হ্যাঁ মনে আছে, তুমি যাও আগে, আমি আসছি। সিন আসে কিছুক্ষণ পর। আরে তুমি এখানে কি করছো? তোমার পরিবারের কেউ আসেনি? না আসেনি, আমাকে কি জিজ্ঞেস করছো? তোমার পরিবারের তো কেউ আসেনি। সুন্দর বলে, ওরা হয়তো নিচে আছে, এটা তোমার মনের ভুল, আমি সব জায়গায় দেখে নিয়েছি, কেউ আসেনি। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তোমার ফ্যামিলি না হয় আসলেন না, ওনারা রেগে আছেন, কিন্তু আমার পরিবারের কেউ আসলো না কেন? লীলার বাড়ি সুন্দরের বাড়ির সামনে দিয়ে হঠাৎ লীলার চোখে পড়ে সুন্দরের উঠোনে প্যান্ডেল। এই তোমার ঘরের সামনে ট্যাঙ্ক বাঁধা কেন? কয়েকজন মানুষও বসে আছেন। সুন্দর গাড়ি দাঁড় করিয়ে তাড়াতাড়ি নামে। ওর দাদি একজন হার্টের রোগী, উনি আবার মারা যাননি তো? লীলা, টাটা। এই সুন্দর, আমাকে ফোন করে জানিও। হ্যাঁ, আপনি চলুন। দিদি, সুন্দর এসে গেছে। সুন্দর বলে, দাদি? হ্যাঁ, উনি ভেতরে আছেন। উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি ভালোই তো আছেন। একটু পর লীলা সুন্দরকে ফোন করে, হ্যাঁ লীলা, দাদি ভালো আছেন। তুমি আমার ব্যাগ নিয়ে চলে গেছো, আর তোমার ব্যাগ আমার কাছে। কি? হ্যাঁ, তোমার ব্যাগ আমার কাছে। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে क्या हुआ? এই মূর্তি কন্ডলের ঘটি, এদিকে দে। লীলা লীলা, সরি, তাড়াহুড়োর বসে খেয়ালই করিনি। তুমি কি এসে নিয়ে যাবে নাকি আমি আসবো? আরে আমি তো আজ ঘর থেকে বেরোতে পারবো না, তুমি কি আজকের দিনটা ম্যানেজ করতে পারবে না? কিভাবে ম্যানেজ করব, মা যদি দেখে ফেলেন? এদিকে মূর্তির ফাইজলামিটা দেখুন, ব্যাগের সাথে আঠার মতো লেগে আছে। এই মারবো না এক থাপ্পড়। তুমি আমার জন্য চকলেট আনলে না কেন? কোনো চকলেট বকলেট কোনো কিছুই মিলবে না, যা এখান থেকে। আমি দাদিকে বলবো। দূর যা। আমেরিকা থেকে খালি হাতে চলে এসেছে, নির্লজ্জ কুতাকার। বাপরে, জোর বাঁচা বেঁচে গেছি রে। একটু পর আন্টি সুন্দরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেন। সুন্দরের খটকা লাগে। আসার পর থেকে দেখছে অনেকেই উদ্ভট উদ্ভট কথা বলছিল। আন্টিকে জিজ্ঞেস করে, বাইরে চাচা আমাকে সাইকোলজির অ্যাডভাইস দিচ্ছিলেন, তোমরা উনাকে কি বলেছো? আন্টি বলেন, পাপা সবকিছু বলে দিয়েছেন। সুন্দর দরজাটা বন্ধ করে আন্টিকে বলে, কি বলেছেন? এই তো তুই অসুস্থ, কোন রোগে আক্রান্ত এটা তো আবার বলে দেননি। উনি আজ খাওয়ার পর সবাইকে জানাবেন শুনলাম। মা, এটা কি? আমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছি নাকি যে পাপা সবাইকে ডেকে এনে প্রচার করছেন? তোমাদের বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই, তোমরা আমার জীবনটাকে শেষ করে দিলে। পাপা কোথায়? ওনাকে গিয়ে তাড়াতাড়ি এটা বলতে হবে। আন্টি বলেন, উনি অমুক মন্দিরে সাপকে দুধ খাওয়ানোর জন্য গিয়েছেন, এরপর শুনলাম ডাক্তারের কাছে যাবেন। সুন্দর তাড়াতাড়ি করে ওই মন্দিরে যাওয়ার জন্য বেরোয়। খুঁটি চাবিটা দাও না। আন্টি বলেন, পাপা নিয়ে গেছেন। দূর যাই আমরা। চাচা, আরে চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। ওরে বাপরে। চাচা, তোমার গাড়িটা একটু দেবে? আমি দিতে পারবো না রে, তোর পাপা মানা করেছেন। কেউ সুন্দরকে গাড়ি দিচ্ছে না দেখে উপায় খুঁজে না পেয়ে সুন্দর মূর্তি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে। মূর্তি রেগে কিছু কাছে না পেয়ে বালতিটা লাথি মেরে ফেলে দেয়। আন্টি সুন্দরের ব্যাগ দেখে লীলার উপর ভীষণ লেগে যান। ও হিন্দু ধর্মের, তাই না? তুই কি করতে যাচ্ছিস বুঝে শুনে করছিস তো? কোর্সের নাম করে ইউএস এর জন্য গিয়েছিলি? তোর পাপার কতটা রাগ তুই ভালো করেই জানিস। তুই যা বলেছিস উনি সবসময় শুনেছেন। এরকম দাঁড়িয়ে আছিস, কিছু যেন হয়নি। পুষু আন্টিকে সামলায়, প্রেগন্যান্সি কিটটা দিয়ে বলেন, যা তাড়াতাড়ি। মা, এটা করা কি এতই জরুরি? পুষু আন্টিকে জুড়াজুড়ি করলে আন্টি পুষুর উপরও খেপে যান। তুই চুপ কর, তাড়াতাড়ি ভেতরে গিয়ে চেক কর। লীলা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে আন্টি সুন্দরকে কল করে বলেন, এই তুই কোথায় রে? পাপা তো এসে গেছেন, তুমি আগে বললে উনি ডাক্তারের কাছে যাচ্ছেন। আমি কি জানি, হঠাৎ দেখি উনি ঘরে বসে আছেন। বাপরে বাপরে বাপ, উনাকে বলো ঘরেই থাকতে, আমি আসছি। তখনই লীলা ফোন করে, সুন্দর আমি ধরা পড়ে গেছি। সবকিছু খুলে বলে, এখন কি করব বুঝতে পারছি না। লীলা লীলা, তুমি ভয় পেও না। আরে আমি ভয় পাচ্ছি না, এখন কি করব এটা বলো। লীলা, সব ঠিক হয়ে যাবে,
যা বলছি খেয়াল করে শুনো। তখনই আন্টি কল করেন, মা এই বেটা তুই কই? উনাদের খাওয়া প্রায় শেষের দিকে, তাড়াতাড়ি আয়। একই বলো মা, আমি 5 মিনিটের মধ্যেই ঘরে আসছি। সুন্দর এবার সাইকেল কুলে নিয়ে ঘরের দিকে ছুটে। হ্যালো লীলা। হ্যাঁ সুন্দর, কিছু তো বলো। লীলা, আমি যা বলছি খেয়াল করে শুনো। তোমার আশেপাশে কি কি আছে? এই তো কন্ডিশনার, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, আছে তো অনেক কিছুই। লীলা, ফাউন্টেন ডিউ তোমাকে আমি এয়ারপোর্টে দিয়েছিলাম, দেখো তো চেক করে তোমার কাছে আছে কিনা। লীলা ওর বাম পকেটে হাত দিতেই পেয়ে যায়। শুনো লীলা, আমি গুগল করে দেখেছি, এসব দিয়ে কাজ হয়। আমি যেরকম বলছি তাড়াতাড়ি করো। এদিকে আঙ্কেল সবাইকে নিয়ে বসেছেন সুন্দরে ব্যান্ড বাজানোর জন্য। বিষয়টা এরকম। আন্টি এসে বলেন, জল ভরা লাগবে, একটু কি আসবেন? আঙ্কেল বলেন, 2 মিনিট আমি আসছি, দরজাটা বন্ধ করে যাও। আরে সুন্দর তুই কই? উনি সবাইকে বলতেই যাচ্ছেন আমি আসছি মা, কোনোভাবে উনাকে আটকাও। আসলে বিষয়টা এরকম, ওর মা এই বিষয়ে কিছুই জানেন না। তখনই আন্টি এসে বলেন, আরে পানি সব পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আঙ্কেল রেগে মেগে বলেন, দূর এমরার জল, যাও তো এখান থেকে, আমাকে কথা বলতে দাও। এই ফাঁকে মূর্তি লীলার ব্যাগ নিয়ে রুমে ঢুকে পড়ে। আমি আর ওনাকে আটকাতে পারছি না, উনি আমার কথা শুনছেন না। তুই যত তাড়াতাড়ি পারিস আয়। মা তাহলে এক কাজ করো, পাপাকে গিয়ে বলো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? হে মা যাও, পাপাকে গিয়ে বলো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আন্টি বলেন, অ্যাক্সিডেন্ট? এটা কি করে বলবো? আরে মা হাউ মাউ করে বাদ দাও, এটা এখন বলা জরুরি, তাড়াতাড়ি গিয়ে বলো। সুন্দরে আসলে এদিকে মূর্তি ব্যাগ নিয়ে খেলছিল। কাকু মূর্তিকে থাপ্পড় মেরে বলেন, যা বাইরে গিয়ে খেল। মূর্তি রেগে মেগে বেগে মারে এক লাথি, বাকিটা ইতিহাস। अच्छा हमको सिखा रिया है अच्छा। আরে শুনো, সুন্দরের অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। এদিকে সুন্দরের সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, কিন্তু এতে আঙ্কেলের জন্য কিছু এসেই যায় না। ওনার একটাই প্রশ্ন, ওই মেয়েটাকে আমরা যে ফটোতে দেখেছিলাম, এটা আবার কিরকম প্রশ্ন? আমি তোমাকে সব ফোন করে বলেছিলাম তো পাপা। কখন বললি? আমার ছোটবেলার বন্ধু, ও আমার প্রবলেম জানা সত্ত্বেও আমাকে বিয়ে করবে। আমি তোমাকে বলেছিলাম পাপা। বিয়ে? কিসের বিয়ে? আঙ্কেল এমন ভাব করেন উনি যেন এই বিষয়ে কিছু জানেনই না। আসলে ব্যাপারটা এরকম হয়েছে, সুন্দর যখন ওই দিন আঙ্কেলকে সবকিছু খুলে বলে, আঙ্কেল কথাটা শোনার পর এমন শোক খান, সুন্দর এরপর কি কি বলেছিল উনি শুনেনইনি। তুমি যদি ওই দিন আমার কথাগুলো শুনে নিতে, তাহলে কি আজ এত সমস্যা হতো? তো কি হয়েছে? তুই এটা পরে আবার আমাকে বললি না কেন? এইসব কথা কি শুধু ফোনেই হয়? সুন্দর বেচারার অবস্থা দেখুন। এই কিছু বলছিস না কেন? সুন্দর বলে, ওর নাম লীলা। ওর নাম দিয়ে আমি কি করব? কোন জাতের? কি খ্রিস্টান? খ্রিস্টান? ও এটা কি বললো? তুমি শুনেছো? আরে আমি ওনাকে ফোন করে সবকিছু বলেছিলাম মা। এখন দেখো তো কত বড় ঝামেলা সৃষ্টি করে ফেলেছেন। আন্টি বলেন, আপনি যদি একবার জুগারাও পণ্ডিতের সাথে কথা বলে দেখতেন। আরে ওর কথা বাদ দাও তো, ওর কথা এসে হ্যাঁ বলে দিয়েছিল। ওর মতো ফোনটাকে আবার আমি জিজ্ঞেস করব? এদিকে আমাদের লীলার মা বাবাকে দেখানো হয়। আন্টি অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নিলেও আঙ্কেল মুটেও আন্টির এই সিদ্ধান্তে রাজি নন। কিন্তু কোনো তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। জোসেফ নামটা মনে আছে? এই হলো সেই জোসেফ। জানিয়ে রাখি, জোসেফের বাবা আর লীলার বাবা দুজনেই খুব ভালো বন্ধু। তো জানি তো জোসেফের সাথে লীলাকে বিয়ে দেওয়ার জন্য আঙ্কেল মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছিলেন, কিন্তু লীলাকে জানানোর জন্য একটা পর্যাপ্ত সময়ের জন্য অপেক্ষা করছিলেন। এখন আঙ্কেল আর মনে করেন না লীলাকে এই বিষয়ে জানানোর দরকার আছে। পরের দিন জোসেফের বাবা মাকে বাড়িতে ডাকেন, ওদের বিয়ে নিয়ে আলাপ আলোচনা করেন। লীলা সুন্দরকে বলে, আমি আর এসব লুকিয়ে রাখতে পারবো না সুন্দর, আমাকে এবার সত্যিটা বলতেই হবে। সুন্দর বলে, কি বলছো এসব? আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। তুমি একবার আমার জায়গায় এসে দেখো আমাকে কি না সহ্য করতে হচ্ছে। ওরা আমার এখন চোখের দিকে চোখ তুলে তাকাচ্ছে না, আমাকে ক্যারেক্টারলেস মনে করছে। আমি বুঝতে পারছি লীলা, তুমি কিরকম পরিস্থিতির মধ্যে আছো। আমাকে একটু টাইম দাও। এখন যদি তুমি সত্যিটা তাদের জানিয়ে দাও, ওরা কখনোই আমাদের এক হতে দেবেন না। তুমি যে প্রেগনেন্ট, এটা জোসেফের পরিবার কি জানে? লীলা বলে, আমি এই বিষয়ে তোমাকে কোনো তথ্যই দিতে পারবো না। সুন্দর যখন জোসেফকে গিয়ে সবকিছু খুলে বলে, জোসেফ জানায় ও সবকিছুই জানে। ওর পাপা আমার পাপাকে সবকিছুই বলেন, আর এটা কোনো বিষয়ই না। প্র্যাকটিক্যালি তুমি যদি
যদি দেখো আমি অনেক ভাগ্যবান, লীলার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তুমি চিন্তা করো না সুন্দর, সানডে মানডে তোমার যখন খুশি তুমি তোমার বাচ্চাদের সাথে এসে দেখা করো। আমি বাচ্চাদের এমনিতেই খুব পছন্দ করি, তোমার বাচ্চাকে আমি খুব যত্নে রাখবো। সুন্দর আর কথা শুনে স্ট্রেঞ্জ হয়ে যায়, পাগল ছাগল নাকি। এদিকে আঙ্কেল সুন্দরকে সুস্থ করার জন্য সকাল 5টায় উঠে প্রত্যেক দিন ওকে ব্যায়াম করান। বেচারা সুন্দর ঠিকমতো এখন খেতেও পারে না। কে নাকি বলেছে সুন্দরের ডায়েট করা দরকার, এর জন্য সুন্দরকে শুধু শাকসবজি খেতে হয়। তুই ব্যাকল নাকি? তুই এটা বই আনছিস কেন? জানিস না তুই এখন ভারী কিছু তুলতে পারবি না? ঠাম্মা এই বিষয়ে কিছু জানেনি না। একদিন সুন্দর দেখে তার সব প্যান্ট ইঁদুর কেটে ফেলেছে। আঙ্কেল এসে বলেন, ইঁদুর না, আমি কেটেছি, তুই এখন থেকে সব সময় ধুতি পরবি, এটা দেখ। একজন বলেন, জিন্স পরলে নাকি সবকিছু টাইট হয়ে যায়, শুক্রাণু কমতে শুরু করে, আর না জানি কত কিছু। মানে এবার কি ধুতি পরে অফিসে যাব? ওখানে এসব চলে না, আলাদা ড্রেস কোড আছে, এসব পরে আমি অফিসে যেতে পারবো না, এভাবেই যেতে হবে। আর যদি না যাই আমার কসম। সুন্দর আন্টির দিকে তাকিয়ে এমন ভাব করে এতে যেন তার কিছু এসেই যায় না। শোন, তুই এটা আবার ভাবিস না আমার কসম ভেঙে বাইরে গিয়ে অন্য কাপড় পরে নিবি। আমি জানি আমি মরলে তোর কিছু এসে যায় না। এদিকে আসো, এবার তোর মারও কসম। বেচারা সুন্দর। এর মধ্যে আবার একদিন সুন্দর জোসেফের সাথে দেখা করে। জোসেফ বলে, তুমি আমাকে কোনো মুভি বা কোনো দুঃখী মানুষের মতো ভেবো না, আমি প্র্যাকটিক্যালে সবকিছু বিশ্বাস করি। আর এটা কোনো বিষয়ই না। ও প্রথমে বামসির সাথে ছিল, এরপর তোমার সাথে ছিল, আর সামনের দিনগুলোতে ও আমার সাথে থাকবে। ও নিজ থেকেই অ্যাডজাস্ট করে নেবে, তুমি চিন্তা করো না। সুন্দর বলে, ও অ্যাডজাস্ট করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। আচ্ছা এদিকে আসো, বসে কথা বলি। তুমি আমাকে একটা কারণ বলো তো, লীলা আসলে কি কারণে তোমাকে ভালোবাসে? তুমি যেটা বলবে আমার কাছে যদি এটা সত্যি মনে হয় তো কথা দিলাম আমি লীলার জীবন থেকে সরে যাব। চিন্তা করো না, এই কথাগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে, বিশ্বাস রাখো আমার উপর। সুন্দর বলে, ছোটবেলায় আমরা একসাথে ড্রামা করেছিলাম। দেখো সুন্দর, ছোটবেলার নারিং বিরিং এসব কথা বাদ দাও, অন্য কিছু বলো। ও আমার জীবনে না, তোমার লাইফের দৃষ্টিতে না বলে তোমার লাইফে লীলা এসে লীলার কি লাভ হলো এটা বলো। সুন্দর কিছু বলতে পারছিল না। কি মুখ বন্ধ হয়ে গেল? আমি বলি, ওর সাথে তোমার একটা মোমেন্ট ছিল আর ও প্রেগনেন্ট হয়ে যায়। এখন দ্বিতীয় কোনো রাস্তা না থাকায় ও তোমাকে এখন বিয়ে করতে চায়, জাস্ট এতটুকুই, আর কিছুই না। সুন্দর রেগে মেগে বলে, তুই আমরা কি জানিস? লম্বা লম্বা শুধু কথাই বলছিস। লীলা প্রেগনেন্ট নয়। কি? হ্যাঁ, আমরা যাতে বিয়েটা করতে পারি এর জন্য ও এরকম বলেছে। কোন মেয়ে এরকম করবে? কিন্তু লীলা করেছে। এর থেকেও স্ট্রং রিজন কি কিছু তোকে বলা লাগবে? এসব জানার পর জোসেফেরও মুখ বন্ধ হয়ে যায়। এদিকে বিকেল বেলায় আঙ্কেল আন্টিকে জোসেফ এটা জানিয়ে দেয় লীলা যে প্রেগনেন্ট নয়। আপনারা আবার আমাকে এটা জিজ্ঞেস করবেন না আমি কিভাবে জানলাম। আপনার আর আমার বাবার কত ভালো বন্ডিং এটা আমি ভালো করেই জানি। যদি কিছু মনে না করেন আমি কি ওকে জিজ্ঞেস করতে পারি? আঙ্কেল মাথা নিচু করে বসে থাকেন। জোসেফ লীলাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই প্রেগনেন্ট লীলা? লীলা একটু চিন্তা ধারণা করে মাথা নাড়িয়ে না করে, আন্টি আপনি কিছু মনে করবেন না, আমি এর জন্য এসব করছি যাতে করে আমার পরিবারের উপর কেউ আঙুল তুলতে না পারে। আমি ওকে এখনো বিয়ে করতে চাই, কিন্তু এর জন্য আমার ক্ল্যারিটি দরকার। বাইবেলটা এনে জোসেফ টেবিলে রাখে। আঙ্কেল ওকে বলুন বাইবেলের উপর হাত রেখে বলতে। লীলার আর কিছুই করার নেই, হয়তো এবার সত্যিটা বলতেই হবে। ভয়ে ভয়ে এসে বাইবেলের উপর হাত দেবেই আঙ্কেল লীলাকে বাধা দেন। আঙ্কেলের বিশ্বাস আর যাই হোক লীলা প্রেগনেন্সি নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও জানে ওর বোনের প্রেগনেন্সির জন্য আমরা কত কিছু সহ্য করেছি। তোমার যখন আমার মেয়ের ক্যারেক্টার নিয়ে এতই সমস্যা, এতই ডাউট, আমার মেয়েকে তোমার বিয়ে করার কোনো দরকার নেই। আমরা জানি আমাদের মেয়ে কিরকম, আর এত কিছুর পর আমি লীলাকে তোমার হাতে তুলে দিতে পারবো না, তুমি চলে যাও। লীলা সুন্দরকে গিয়ে সবকিছু খুলে বলে, আমি এখন কি করব সুন্দর? আমি কি পাপাকে গিয়ে সবকিছু বলে দেব? এই সব কিছুই সাজানো নাটক, আমি আর পাপাকে বোকা বানাতে পারবো না। সুন্দর, আমার পেরেন্টস বিয়ের জন্য রাজি হয়ে যাবে, কিন্তু যদি জানতে পারেন এইসব কিছু মিথ্যা তখন কিন্তু উনারা এটা সহ্য করতে পারবেন না। সুন্দর বলে, তাহলে এখন তুমি কি করতে চাও? এটাই, এই মিথ্যাকে সত্যিতে রূপান্তর করতে হবে। কোন মিথ্যাকে? এটাই প্রমাণ করতে হবে আমি সত্যিই প্রেগনেন্ট। ভাইরে ভাই, তোরা এটা কি শুরু করলি? এদিকে পরের দিন আঙ্কেল সুন্দরকে নিয়ে একজন ডাক্তারের কাছে আসেন। সুন্দরের ভাগ্য এতটাই ভালো ছিল, এখানে সুন্দর ওর ছোটবেলার বন্ধুকে পেয়ে যায়। ভাইটার নাম গুরু। এবার তো বিষয়টা সমাধান হয়ে যাবে। সুন্দর এই ভাইকে সবকিছু খুলে বলে, এরপর বাইরে চলে আসে। ভাই লবণ মরিচ মশলাপাতি লাগিয়ে আঙ্কেলের ব্রেইন এমন ভাবে ওয়াশ করে আঙ্কেলের বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে এরকম নয় যে ও কখনো ঠিক হবে না। ঠিক মতো যদি ঔষধ খায়
আশা করছি 10-15 বছরের মধ্যে ও সুস্থ হয়ে যাবে। তবে আমি শিওর না ও আসলেই সুস্থ হবে কিনা। 10-15 বছর, ওর তো তখন 40 বছর হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ভাই বলে, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু এটাই সত্যি। আঙ্কেল পুরো ভেঙে পড়েন, ওনার চোখের দিকে তাকানো যাচ্ছিল না। সুন্দর কখনো ওর বাবাকে কান্না করতে দেখেনি। বারবার মনে হচ্ছিল সত্যিটা জানিয়ে দিই। ওর রুমে গিয়ে দেখে আঙ্কেল ওর জন্য জিন্সের প্যান্ট কিনে এনে রেখেছেন। এবার সুন্দরকে লীলার সাথে বিয়ে করানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এমনিতেও কোন মেয়ে এরকম একটা ছেলেকে বিয়ে করবে? আর যদি মিথ্যা কথা বলে বিয়ে করিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যখন সবকিছু জানাজানি হয়ে যাবে, মেয়ের বাড়ির লোক তাদের উপর কিছু করতে পারে। তো সবকিছু চিন্তা ধারণা করে আঙ্কেল আন্টি পরের দিন লীলার বাবা মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। এদিকে আমরা দেখি লীলার বাবা মাও পরের দিন রেস্টুরেন্টে এসে সুন্দরের বাবা মায়ের জন্য অপেক্ষা করছেন। পুশু এসেছে, আসলে লীলাই ওকে পাঠিয়েছে। ওরা দুজন তো আসতে পারবে না। পুশুকে হেডফোন লাগিয়ে বলেছে ফোনটা রিসিভ করে রাখতে। এরা দুজন ভেতরে চলে আসলে এদিকে আমরা দেখি লীলাও একটা গাড়ি নিয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সুন্দরও লীলার গাড়িতে এসে ওঠে। ওনারা কি ভেতর চলে গেছেন? হ্যাঁ। এদিকে এরা ওদের দুজনের বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। তবে ওদের কপাল এতটাই ভালো ছিল, কথা বলার এমন একটা পর্যায়ে চলে আসে, সত্যিটা বেরিয়ে আসছিল। তখনই হঠাৎ পুশুর অনেক পেইন ওঠে। পুশুকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া যাচ্ছিল না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই মিলে তখন পুশুকে গরম পানি দিয়ে সেক টেক দেয়, এতে করে পুশু যেন অনেক শান্তি পায়। পুশুর যখন পেইন উঠেছিল, পুশুর কান থেকে ইয়ারবাডটা পড়ে যায়। এরা দুজন তো ওদিকে টেনশনে মরে যাচ্ছে। ডাক্তার এসে পুশুর চেক আপ করে বলেন, এখনও ঠিক আছে, সময় মতো আপনারা যা করেছেন যথেষ্ট, না হলে খারাপ কিছু হতে পারত। আন্টি আঙ্কেলকে বলেন আজ যদি ওরা না থাকতো পুশুর সাথে খারাপ কিছু হতে পারত। আঙ্কেল সুন্দরের বাবাকে ফোন করে জানান পুশু এখন ঠিক আছে। আরো ভালো মন্দ কথা বলেন, আমরা আগামীকাল আপনার ঘরে আসছি, ওরা কাল আমাদের ঘরে আসছে। আমি মাকে কি বলবো? ঠাম্মা এই বিষয়ে কিছুই জানেন না। এই কাকু বলেন কিছু বানিয়ে না বলে আমি মনে করি সত্যিটা জানিয়ে দেওয়াই ভালো। ঠাম্মা যখন সবকিছু জানতে পারেন উনি অনেক কষ্ট পান। সুন্দরও মনে মনে অনেক কষ্ট পায়। লীলাকে পাওয়ার জন্য ও যে তার পরিবারকে এত কষ্ট দিচ্ছে, আসলেই ও ঠিক করছে তো আমার সিনেমা লাভার ভাই ও বোনেরা, কফিরের সমস্যা থাকায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আমরা সুন্দরা লীলার বাকি যে ইন্টারেস্টিং কিছু বিষয় আশয় আছে সবকিছু নিয়ে জানবো। তো আজকের এই এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।